হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। গত মাসে আমরা স্যান ডিয়েগো জু এবং সাফারি পার্ক ভ্রমণ শেষে ফেরার পথে আরেকটি ন্যাশনাল পার্ক ভ্রমণ করি, সেটি হচ্ছে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। তো সাফারি পার্ক ভ্রমণ শেষে যখন আমরা বের হই তখন অলরেডি অফিস আওয়ার শেষ, সো ট্রাফিক ছিল প্রচণ্ড ফ্রিওয়েতে। আর সেজন্য জিপিএস আমাদেরকে এই পাহাড়ি আঁকাবাঁকা পথে নিয়ে আসে, যেখানে হঠাৎ উঁচু পাহাড় থেকে সাই করে নেমে যায় গাড়ি ভ্যালিতে, আবার ভ্যালি থেকে পাহাড়ে, সাথে আঁকা বাঁকা যেই শার্প টার্নগুলো সেগুলো তো আছেই। তো পথ যতটা বিপজ্জনক, চারপাশের প্রাকৃতিক দৃশ্য ঠিক তার বিপরীত। এত সুন্দর, মানে পাহাড় এবং সাথে মেঘ, পাশে এই কমলা বাগান, যেটা আসলে আমার অভিজ্ঞতায় প্রথম কমলা বাগান দেখা। বেশ ভালো লাগছিল সবকিছু মিলিয়ে। তো পথ 2 ঘন্টার হলেও যেহেতু জিপিএস আমাদের লোকাল রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তো আমরা আসলে একটু শঙ্কিতই ছিলাম ঠিক কখন পৌঁছাবো। অনেক জায়গায় নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না, এতটাই প্রত্যন্ত অঞ্চল যেখানে লোকালয় নেই বললেই চলে। তো এরকম পাহাড়ি পথে চলতে আসলে বেশ ভয় লাগে। তা আমরা যে উদ্দেশ্যে আসলে যাচ্ছিলাম সেটা হচ্ছে নাইট ফটোগ্রাফি করা, নাইট স্কাই ফটোগ্রাফি করা জশুয়া ট্রি ন্যাশনাল পার্কে। ওটা একটা মরুভূমি, তো ওখানে নাইট স্কাই ফটোগ্রাফি খুব ভালো হয়, কারণ হচ্ছে যে যেহেতু লোকালয় নেই বললেই চলে, কোনো কৃত্রিম আলো নেই। কিন্তু আমরা আসলে সেটার সুযোগ পাইনি, কারণ হচ্ছে আকাশ মেঘলা ছিল। তাই সকালে উঠে আমরা এখানে পার্কে এসেছি। তো এই পার্কে আমরা আগেও এসেছিলাম, সেবার এসে প্রায় 3 দিন ছিলাম আমরা। তো সব বিখ্যাত স্পটগুলো সেবারেই ঘোরা হয়ে গিয়েছিল। তো হলেও পথে এই যে স্কাল রক, এটা বেশ ফেমাস এখানকার, তো সবাই থামে, তো আমরা আবারও থামলাম এই জায়গাটায়। এখানে যে একটি রক আছে যেটা আসলে মানুষের স্কালের মতো, এই যে দেখা যাচ্ছে। তো এটা ফেমাস হওয়ার কারণে সবাই এই জায়গাটায় আসে, এবং দেখতেই পাচ্ছেন লোকজন সবাই বিভিন্ন জন নানাভাবে ফটোগ্রাফিতে ব্যস্ত। সবার মতো আমরাও বেশ কিছুটা সময় এখানে কাটালাম, নিজেদের ছবি তুললাম এবং রকেরও ছবি তোলা হলো। তো এটা যেহেতু একটা মরুভূমি, তাই আপনার দৃষ্টি যত দূর যাবে আপনি দেখতে পাবেন শুধু নানা ফরমেশনের এরকম রক, বিশাল বিশাল রক। কিছু জায়গায় দেখে মনে হবে কেউ যেন সাজিয়ে রেখেছে স্তরে স্তরে রক। তো এখানে হাইকিং এর সুযোগ আছে। পুরো পার্ক আসলে এত হাইকিং ট্রেল আছে যে আপনার পুরো পার্ক ভ্রমণ করতে হলে, হাইক করতে হলে সেখানে আপনাকে মিনিমাম 2 সপ্তাহ থাকতে হবে। তো আমরা সেই স্কাল রক ভ্রমণ শেষে রওনা হয়ে গেলাম। এই যে পথে দেখতে পাচ্ছেন, যার নামে এই ন্যাশনাল পার্কের নাম জশুয়া ট্রি। তো এই জশুয়া ট্রি আসলে ঠিক ট্রি না, এটা হচ্ছে এক রকমের সাকুলেন্ট, যেটা পানি জমিয়ে রাখতে পারে, যার জন্য মরুভূমিতে টিকে থাকতে পারে। তো কিছু জায়গায়, যে জায়গাটা সমতল, মানে রকগুলো বেশ দূরে, সেখানে আপনার যত দূর যাবে চোখ, আপনি শুধু এই জশুয়া ট্রি দেখতে পাবেন। তো এবার যেহেতু বসন্তকাল ছিল, তাই জশুয়া ট্রিতে ফুলের দেখা পেলাম, যেটা আগের বার ভ্রমণকালে আমরা পুরো পার্কটাই মোটামুটি ঘুরে দেখেছিলাম। জাম্বো রক নামক একটি জায়গা আছে, বেশ ফেমাস, এখানে ক্যাম্পিং করার সুযোগ আছে। তো আমরা সেখানে নাইট ফটোগ্রাফি করেছিলাম, হিডেন ভ্যালিতে হাইক করেছিলাম। কিন্তু সেবার এই জায়গাটাই থামিনি, এটার নামটা বেশ আমার মাথায় গেঁথেছিল, দেখেছিলাম হল অফ হরর। হল অফ হরর কেন হলো তার নাম, সেটা জানার আমার খুব আগ্রহ, যার জন্য ভাবলাম এবার
অ্যাটলিস্ট এই জায়গাটা ঘুরে যাব। তো এই যে রক ফরমেশনটা অনেকটা সিডনি অপেরা হাউসের মতো না, আমার কাছে সেরকমটাই লাগে। তো আমরা এখানটায় একটা বিরতি নিই ঘুরে দেখার যে এটার নাম কেন হল অফ হরর হলো। তো আমরা মোটামুটি ঘুরে যেটা দেখলাম, এটা হচ্ছে একটা আসলে ডেজিগনেটেড রক ক্লাইম্বিং এরিয়া। মানে রক ক্লাইম্বিং তো এই দেশে একটা স্পোর্টস, যারা পছন্দ করে ভালোবাসে। তো যশোয়া ট্রি ন্যাশনাল পার্কে তারা এখানে আসে রক ক্লাইম্বিং করতে। আরো অনেক পার্ক আছে, যেমন ইউটা বেশ বিখ্যাত, প্লাস ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। তো সেসব জায়গায়ও তারা রক ক্লাইম্বিং করতে পারে। তো এই স্পটটাতে এখানে ডেজিগনেটেড রক ক্লাইম্বিং এর সাইন আছে, এবং সেই রক ক্লাইম্বিং এর পথে কিছু প্যাসেজ খুবই সরু, যেটা দেখে খুব ডেঞ্জারাস মনে হয়, সেজন্য এটার নাম আসলে হল অফ হরর। তো আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখে কিছু জায়গা পেলাম। এই যে এই রক ফরমেশনটা দেখে আমার খুব ভালো লেগেছিল, দেখে মনে হচ্ছে যেন কেউ মুক্তার মালা পরিয়ে রেখেছে এমন, সেজন্য আমি এটা আসলে শুট করেছিলাম। ওই যে একটা গুহার মতো দেখা যাচ্ছে, তো ওখানটাও গেলাম। তারপর সাইন দেখে হল অফ হররের সেই ট্রেলে গেলাম। তো ট্রেলে গিয়ে মজার কাণ্ড, এই ছোট বাচ্চাকে দেখি সে তার ফ্যামিলিকে লিড করে নিয়ে যাচ্ছে। তো আমরা এ পর্যন্ত এসে আসলে থেমে যাই, কারণ আমাদের হাতে সময় ছিল না হাইক করার পুরোটা। দীর্ঘ পথ ফিরতে হবে বাড়িতে, 7 ঘন্টার উপরে জার্নি। তো পুরো পার্কে এরকম ট্রেইলগুলো পাথর দিয়ে, 2 সারিতে পাথর দিয়ে চিহ্নিত করা আছে। তো আমরা এই জায়গায় কিছুটা সময় কাটিয়ে কিছু ফটোগ্রাফি করে বের হয়ে যাই। পার্কটা বেশ বড়, তো গাড়িতে চলতে চলতে আপনার যেটা চোখে পড়বে সব দিকেই দৃষ্টিসীমার শেষ সীমাটা হচ্ছে পাহাড়, আর তার ভেতরে যা দেখতে পাবেন তা হচ্ছে এই যশোয়া ট্রি অ্যান্ড যশোয়া ট্রি। তো পথের বাঁকে বাঁকে আবার বিভিন্ন রক ফরমেশন আছে। তো লোকজন যারা, বিশেষ করে যারা ফটোগ্রাফি করতে এসেছে, বা কেউ শুধু ভ্রমণের কারণে এসেছে, তো নিজেদের স্মৃতি ধরে রাখতে গাড়ি পার্ক করে নিজেদের ছবি তুলছে। তবে বেশ কিছু জায়গায় আমরা যেটা দেখলাম, এই যে এই রক, বিশাল রক, সেটার উপরে 2 জন ক্লাইম্বার তারা উঠে বসে আছে। নিশ্চয়ই উপর থেকে দেখতে ভিন্ন মনে হয়। তা আমাদের তো সেই সুযোগটা হবে না কখনো, কারণ আমি রক ক্লাইম্বিং তো আর করতে পারি না। রক ক্লাইম্বিং ছাড়াও যারা হাইকিং করতে পছন্দ করে তাদের জন্য এটি বেশ চমৎকার একটি জায়গা, এবং ফটোগ্রাফারদের পছন্দের একটি জায়গা। ফটোগ্রাফারদের পছন্দের কারণ হচ্ছে, বিশেষ করে যারা নাইট ফটোগ্রাফি করে, তো নাইট ফটোগ্রাফি করতে হলে যশোয়া ট্রি ন্যাশনাল পার্ক কেন উপযোগী, কারণ এখানে তো কোনো বসতি নেই, যার জন্য কোনো কৃত্রিম আলোর ঘনঘটাও নেই। তো কৃত্রিম আলো ঝরনার কারণে যেটা আমরা শহরে বসে রাতের আকাশ নক্ষত্র শোভিত দেখতে পাই না। তো আপনি যদি যশোয়া ট্রি ন্যাশনাল পার্কে যান, সেখানে রাতে ক্যাম্পিং করেন, অথবা শুধু নাইট স্কাই দেখতেই আসেন, তো সেটা সেই নক্ষত্র শোভিত আকাশ দেখতে পাবেন। যার জন্য প্রফেশনাল ফটোগ্রাফার যারা নাইট স্কাই ফটোগ্রাফি করে, তারা প্রায় সারা বছরে বিভিন্ন সময়ে এখানে আসে সেই ফটোগ্রাফি করতে। পার্কের বাইরের দিকেই বেশ কিছু ছোট ছোট শহর আছে, যেটির অর্থনীতি মূলত আসলে এই পার্কের ট্যুরিজমের উপরে নির্ভরশীল। তো পার্কের ট্যুরিস্টদের জন্য সেই হোটেল, মোটেল এবং তার সাথে সংশ্লিষ্ট যা সার্ভিস, সেটাই হচ্ছে তাদের মূলত ইনকাম সোর্স। কারণ এই মরুভূমিতে তো আর উৎপাদন সম্ভব না, এবং কোনো শিল্প কলকারখানাও মূলত নেই। তো এখান থেকে আমাদের বাড়ির পথ এখনো 600 কিলোমিটারের উপরে। তো বেশিটা পথই হচ্ছে এমন, দুধারে শুধু মরুভূমি আর পাহাড়। মরুভূমির বুক চিরে আপনি
দেখতে পাবেন সোজা পথ চলে গিয়েছে, যেখানে কোনো লোকালয়ের চিহ্ন নেই। তো এরকম পথে চলতে একটু ভয়ও লাগে, কিন্তু তারপরেও এই পথেরও একটা আলাদা সৌন্দর্য আছে। সে পথ চলার সময় এই মনে হয় যেন একটা ভিন্ন গ্রহে চলে এসেছি। ক্যালিফোর্নিয়া আসলে অনেক বৈচিত্র্যময়। পর্বত প্রধান হলে এমন মরুভূমি যেমন আছে, আবার কিছু জায়গা আছে যেটা সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া বলে, তো সেটা আবার সবুজ সমতলের মতো, পাহাড়গুলো অনেক দূরে। তো এই যে পথটা দেখতে পাচ্ছেন, মানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য খুব সুন্দর, যদি আপনি সকালে অথবা সন্ধ্যার আগে আগে আসতে পারেন সেরকম সময়। এই বিরান মরুভূমি দিয়ে চলতে চলতে আমরা দুপুরে খাবারের বিরতি নেওয়ার সুযোগ পাই 2টা-2:30টার দিকে। 2:30টা হবে মনে হয় তখন, 2:30টার দিকে। তো ম্যাকডোনাল্ডসের সাইন দেখে আমরা একটা ছোট সিটিতে সেখানে বিরতি নিই, সেখানে দুপুরে খাবার খেয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর এই পথটুকু হচ্ছে একটু ভিন্ন, মরুভূমি না, সবুজ পাহাড়ের ভেতর দিয়ে পথ। এটা ছিল ফ্রিওয়ে, তো গাড়ির গতিবেগও বেশ বেশি। তো এদিকটা একটু পরেই হচ্ছে বেকারসফিল্ড নামক একটি জায়গা শুরু, যেখানটা আবার ফার্মিং এর জন্য বিখ্যাত। তো যেটা শুরু হচ্ছে মূলত সেন্ট্রাল ভ্যালি শুরু বলতে পারেন। তো সবুজ পাহাড়, মেঘলা দিন, এর ভেতর দিয়ে চলতে বেশ ভালোই লাগছিল। তো বাড়ির কাছাকাছি চলে আসার আনন্দ, সেটা 2 দিনের ছুটি হোক আর 3 দিনের ছুটি হোক, একটা আলাদা উত্তেজনা কাজ করে। চলে এসেছি, সেই আনন্দে ঘড়ি দেখতে থাকি। ফেরার পথে অনেক ট্রেন দেখেছি। তো ট্রেন দেখে আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সেই মালবাহী ট্রেন, ভীষণ লম্বা ট্রেন, সেই বগি গণনা। তো এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছিলাম অ্যামাজন প্রাইমের বেশ অনেক বগি। তো এই করে আমরা চলে এলাম বাড়িতে। তো সব আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে।